আজকে একটি ছোট ক্লাস 11 সেকেন্ড সেমিস্টারের আজকের আমার এখানে প্রথম ক্লাস। পরীক্ষার পরে ফার্স্ট সেমিস্টার পরীক্ষার পরে যে অবসরটুকু আছে তার মধ্যে এই ক্লাসগুলোকে একটু একটু করে দেখা যেতে পারে। আজকের ক্লাসে আমরা একটা কবিতা দিয়ে শুরু করব, তার কারণ যে কবিতাটি আজকে আমরা আলোচনা করতে চলেছি এই কবিতাটির সঙ্গে ক্লাস 11-এর প্রথম সেমিস্টারে যে বাংলা সাহিত্যের ইতিহাস পাঠ্য ছিল তার একটা যোগসূত্র আছে। আমরা বৈষ্ণব পদাবলীর কথা বলতে চলেছি। এখন এই বৈষ্ণব পদাবলীর একজন উল্লেখযোগ্য কবি ছিলেন বিদ্যাপতি। বিদ্যাপতি পড়বার সময়ে ক্লাস 11-এর প্রথম সেমিস্টারে আমরা দেখেছি তার সম্বন্ধে ডিটেইলস কিছু তথ্য। তিনি কোন জায়গার কবি ছিলেন, কোন সময়ের কবি ছিলেন এবং বাংলা ভাষায় পদ রচনা না করা সত্ত্বেও কেন তিনি বাংলাতে এতটা জনপ্রিয় হলেন, এই ছোট ছোট বিষয়গুলো নিয়ে আমরা এমসিকিউ আকারে পড়েছি। কিন্তু ডিটেলস আলোচনার সূত্র ধরে আমরা যেটা জেনেছি যে তিনি দ্বারভাঙা অঞ্চলের জন্মেছিলেন। তার কিছু কিছু ঐতিহাসিক প্রমাণও পাওয়া যায়, বিভিন্ন গবেষকেরা সেগুলো উদ্ধার করে আনছেন। তার সঙ্গে আরও একটা বিষয়, তিনি যে ভাষায় বৈষ্ণব পদ রচনা করেছেন সেই ভাষাটির নাম ব্রজবুলি ভাষা। সেই ব্রজবুলি ভাষার পদ এটিও, যেটি আমরা পড়তে চলেছি। ব্রজবুলি ভাষা সম্বন্ধে তখন আমরা জেনেছিলাম যে এটি কোনো মুখের ভাষা ছিল না, এটি একটি কৃত্রিম সাহিত্যিক ভাষা। মৈথিলি অবহট্ঠের সংমিশ্রণ ছিল খানিকটা, এখনও যেটা নিয়ে গবেষণা হয়। কিন্তু হ্যাঁ, এই ভাষাটা শুনতে অত্যন্ত মিষ্টি ছিল। এই ভাষার মিষ্টতার কারণে এই ভাষার পদগুলো জনপ্রিয় হয়েছে বিভিন্নভাবে। কিভাবে বিহার অঞ্চল থেকে, মানে বাংলার কবি না হওয়া সত্ত্বেও বিদ্যাপতি বাংলায় জনপ্রিয় হচ্ছেন, কিভাবে ওই নির্দিষ্ট অঞ্চল থেকে ভাষা, তার গাইবার যে সুর, তাল, ছন্দ, মাত্রা, এগুলো ভালোবেসে বেশ কিছু শিক্ষার্থী, কীর্তনিয়া, তারা ওই সুরটা নিয়ে আমাদের বাংলাতে আসছেন এবং বাংলায় ধীরে ধীরে জনপ্রিয় হচ্ছেন তিনি। এইটুকু অংশ আমরা ক্লাস 11-এর প্রথম সেমিস্টার পড়তে গিয়ে পড়ে নিয়েছি। আজকের ওই বিদ্যাপতির লেখা একটি পদ আমরা পড়ব। আর বিদ্যাপতি পড়ানোর সময় আমি ক্লাসে যে কথাগুলো বলেছিলাম সেখানে একটি পদও বলেছিলাম, হাথক দর্পণ মাথক ফুল, নয়নক অঞ্জন মুখক তাম্বুল। এই পদটি আমি উদাহরণ প্রসঙ্গে বলেছিলাম এই ব্রজবুলি ভাষার যে মিষ্টতা, সেই মিষ্টতাটাকে বোঝানোর জন্য। তো এই বিষয়টা গেল আমাদের বিদ্যাপতি সংক্রান্ত কথাবার্তা। এই পদ পড়তে গেলে যেটুকু লাগবে ঠিক সেটুকু। সাহিত্যের ইতিহাস তো আমরা পড়ছি না, ওটা আমাদের পড়া হয়ে গেছে ফার্স্ট সেমিস্টারে। আর আরেকটা বিষয় লাগবে, যেটাও আমরা ফার্স্ট সেমিস্টারে ইতিমধ্যেই পড়ে ফেলেছি, সে বিষয়টি হচ্ছে বৈষ্ণব পদাবলীর কতগুলো পর্যায় আছে। এই পর্যায়গুলো কিন্তু আমি ক্লাসে ডিটেলস আলোচনা করেছিলাম। সে সূত্রে মনে থাকবে যে প্রথম অংশে আমরা দেখেছিলাম পূর্বরাগ, তারপরে অনুরাগ, তারপরে অভিসার। হ্যাঁ, এই যে ভাগগুলো ছিল এটা নিশ্চয়ই মনে পড়ছে, যেখানে রাধা এবং কৃষ্ণ, আমাদের বৈষ্ণব পদাবলীর নায়ক এবং নায়িকা তো রাধা এবং কৃষ্ণ। তাহলে রাধা এবং কৃষ্ণের প্রেম লীলার বা প্রেম সংগঠিত হওয়ার আগে তাদের মধ্যে যে ভাব, সেটা হচ্ছে পূর্বরাগ। এই পূর্বরাগের আরও সংজ্ঞা আছে, ক্লাসে বলেছিলাম, আমি আর ডিটেলস করছি না। ওই রতির ইয়া সাঙ্গা মাতপূর্বং করে যে শ্লোকটা ছিল। তারপরে আছে অনুরাগ। অনুরাগ মানে মিলিত হওয়ার পর নায়ক এবং নায়িকার মনের যে অবস্থা, সেইটা। অভিসার পড়েছিলাম আমরা। অভিসারের পদ একদম ডিটেলস পড়িনি, কিন্তু অভিসার পড়বার সূত্রেই আমরা কণ্টক গাড়ি কামল সমপদতল মঞ্জির চির হি ঝাঁপি, এই পদগুলো বলেছিলাম, আলোচনার সুবিধার ক্ষেত্রেই আমরা বলেছিলাম। তো সেই জায়গাটা আছে। অভিসার মানে নায়ক বা নায়িকার নির্দিষ্ট স্থানে দেখা করার যে ব্যাপারটা, সেটা। সেই পর্যায়েরই একটি নাম হচ্ছে ভাব সম্মিলন।
এখন এই ভাব সম্মিলন বলতে আমরা ঠিক কী বুঝি সে বিষয়টি একটু স্পষ্ট হওয়া দরকার, কেননা ওইটার উপরেই তো পুরো কবিতার যে মূল বিষয়বস্তু সেটা দাঁড়িয়ে আছে। ভাব সম্মিলন রাধা এবং কৃষ্ণের প্রেম কাহিনীর মধ্যে এমন একটি পর্যায়, যে পর্যায়টি হচ্ছে নায়ক এবং নায়িকার মিলনের পরে মিলিত অবস্থার যে একটা রূপ। নায়িকা ভাবছে নায়ক আমার কাছে আছে, কিংবা নায়ক ভাবছে নায়িকাও আমার কাছে আছে। রাধা এবং কৃষ্ণের এ তো আর মানে দেহোত্তর প্রেম। এই দেহোত্তর প্রেমে কল্পনায় একে অপরকে তারা পায়। এই যে কেন বলছি যে কল্পনায় একে অপরকে তারা পায়, ভাব সম্মিলন প্র্যাকটিক্যালি যে অসম্ভব তার কারণ আছে। তার কারণ হচ্ছে আমরা জানি কৃষ্ণের যে চরিত্র বলতে তার যে জীবনের ধারাবাহিক গতিপথ, সেই গতিপথে আমরা দেখব তিনি একসময় বৃন্দাবনে সখীদের সঙ্গে তার যে লীলা, সেই লীলাগুলো আছে বৃন্দাবন পর্বে। রাধা সহ তার অনেক গোপিনীদের সঙ্গে যে লীলা খেলা এবং তার বন্ধু, তার পিতা মাতা, এদের সঙ্গে যে বাল্যলীলা, কৈশোর লীলা, এগুলো রয়েছে বৃন্দাবনের মানে বৃন্দাবন পর্যায়ে। কিন্তু আমরা জানি কৃষ্ণ চরিত্র এমন একটি চরিত্র যিনি শুধুমাত্র ওই বাল্য এবং কৈশোরের লীলা খেলার মধ্যেই সীমাবদ্ধ নয়, তিনি বৃহত্তর রাজনীতির জগতে প্রবেশ করছেন। বৃহত্তর রাজনৈতিক জগতে প্রবেশ করতে গেলে তাকে বৃন্দাবন ছাড়তে হবে। বৃন্দাবনে তার অনেক স্মৃতি লুকিয়ে আছে। বৃন্দাবন থেকে তাকে নিয়ে আসা হচ্ছে মথুরায়। কেন মথুরায়? না, মথুরায় তার মামা কংসের অত্যাচারে সেখানকার মানুষ ছিল একেবারে মানে তটস্থ। তো সেই মানুষদেরকে উদ্ধার করবার জন্যে, সেই মানুষদেরকে আরেকটু ভালো রাখবার জন্যে তিনি তার ওই মামাকে জব্দ করতে আসছেন। তো অ্যাকচুয়ালি মামাকে তো জব্দ করতে আসা নয় ব্যাপারটা হচ্ছে তার একটা জীবন থেকে আরেকটা জীবনের ট্রানজিশন হচ্ছে। এই যে ট্রানজিশনটা, এটাকে আমরা বলবো তিনি বৃহত্তর রাজনীতির আঙিনায় এসে পড়ছেন, মানে রাজনীতির আঙিনায় প্রবেশ করছেন। তাহলে কি হলো? বৃন্দাবনে আর কৃষ্ণকে পাওয়া গেল না। তাহলে বৃন্দাবনে যাদের সঙ্গে কৃষ্ণের স্মৃতি জড়িয়ে রয়েছে তারা কৃষ্ণহারা হয়ে পড়ল। স্বাভাবিকভাবে রাধিকাও তাদের মধ্যে একজন, তিনিও কৃষ্ণহারা হয়ে পড়লেন। তাহলে এটা হলো ব্যথা, বিচ্ছেদ, বেদনা। এই ব্যথা বিচ্ছেদকে নিয়ে যে গান, কৃষ্ণ মথুরায় চলে যাচ্ছেন, এইকে নিয়ে যে পদ লিখিত হয়েছে সেই পর্যায়ের নাম হচ্ছে মাথুর। তাহলে মাথুর হচ্ছে একটা বেদনাজনিত একটা পদের পর্যায়, যে সেখানে কৃষ্ণ চলে যাচ্ছেন, বৃন্দাবন অন্ধকার হয়ে যাচ্ছে, এইসব। এই মাথুর আছে বলেই আমরা খুব সহজেই বলে দিতে পারি ভাব সম্মিলন বলে কিছু হয় না। তার কারণ অনন্তকাল রাধা কৃষ্ণকে পায়নি বা কৃষ্ণও রাধাকে পায়নি। তাহলে মাথুরের পদ আছে, কৃষ্ণকে তো চলে আসতে হয়েছে বৃন্দাবন ছেড়ে। তাহলে বাস্তবিকভাবে এই ভাব সম্মিলনের কিন্তু কোনো ভিত্তি নেই, কিন্তু আছে কোথায়? মনের মধ্যে আছে, রাধার মনের মধ্যে আছে। এই ভাব সম্মিলনেরই একটি পদ হচ্ছে যে পদটি আমরা পড়তে চলেছি। তাহলে আরও একবার পুরো বিষয়টাকে বলে নিই, তারপরে আমরা কবিতাতে ঢুকবো। কবিতা বলতে এই যে পদ আছে, পদ মানে গান। তখনকার দিনে তো এগুলো গাওয়া হতো, গান। তো এই গানটাতে যাওয়ার আগে কি কি বিষয় মনে রাখতে হচ্ছে, এখানে কিন্তু এসএকিউ প্রশ্ন আসবে, এমসিকিউ নয়। তাহলে সেইগুলোকে আরেকটু ঝালাই করে নেওয়া দরকার। প্রথম কথা হচ্ছে যার লেখা, অর্থাৎ বিদ্যাপতি, তিনি কোন সময়ের কবি, যেটা আমরা আগের সেমিস্টারে পড়ে এসেছি। তার জন্মস্থান কোথায়, তার পিতামাতার নাম, তিনি কোন পর্যায়ের পদ রচনায় সিদ্ধহস্ত, তিনি কোন ভাষায় পদ লিখতেন, মানে যে ব্রজবুলি, এই ব্রজবুলিটা কি, এখানে কেউ এই ভাষাতে কেউ কথা বলতো কি না, ইত্যাদি ইত্যাদি এগুলো রয়েছে। তারপরে যে পর্যায়ের পদ উনি লিখেছেন, আলোচ্য পদটি, সে আলোচ্য পদটির ভাব সম্মিলন পর্যায় বলতে আমরা কি বুঝি, ভাব সম্মিলন কাকে বলে, ভাব সম্মিলন আদেও মানে সম্ভব কি না, এগুলো বুঝতে হবে। কিন্তু প্রশ্ন আসবে না, প্রশ্ন হয়তো আসতে পারে ভাব সম্মিলন কাকে বলে, এগুলো ক্লাসে যে নোটসগুলো যখন দেবো তখন এগুলো ফিল আপ হয়ে যাবে। তাহলে এই হচ্ছে গিয়ে আমার বিষয়। এবারে মূল জায়গায় যেখানে ভাব সম্মিলনটা হচ্ছে সেই কবিতার মূল জায়গাতে আসছি। বলতে চাইছেন কবি, এবারে একদম টেক্সটে, সামনে সবাই টেক্সটটা রাখো, সুবিধা হবে। কি কহবরে সখী আনন্দ ওর, চিরদিনে মাধব মন্দিরে মোর, পাপ সুধাকর যত দুঃখ দেল, পিয়ামুখ দর্শনে তত সুখ ভেল,
আচর ভরিয়া যদি মহানিধি পাই, তব হাম পিয়া দূর দেশে না পাঠাই। শীতের ওড়নি পিয়া গিরিশের বা, বরিশার ছত্র পিয়া দরিয়ার না। ভনয়ে বিদ্যাপতি শুনবর নারী, সুজনক দুঃখ দিবস দুই চারি। এই হচ্ছে পুরো পদ। এবার এই পদের মধ্যে মানে কি, অর্থ কি, সেটা আমরা খুঁজব। কি কহবরে সখী আনন্দ ওর, মানে আমি কি বলবো, কহব মানে বলবো। সখীকে বলছেন রাধা যে আমার কি আনন্দ, ওর মানে সীমা পরিসীমা নেই, মানে আমার আনন্দের সীমা পরিসীমা নেই। কেন? চিরদিনে মাধব মন্দিরে মোর। মন্দির শব্দটিকে লক্ষ্য করতে হবে। এখানে মন্দির মানে গৃহ। মধ্যযুগের সাহিত্যে মন্দির কথাটি গৃহ অর্থে প্রযুক্ত হতো, কিন্তু এখন আমরা মন্দির বলতে দেবালয়কে বুঝি। এটা সম্ভবত ক্লাস 12-এ আছে, আমরা পড়ব ভাষার ইতিহাস পড়তে গিয়ে, সেখানে ওই অর্থের উন্নতি অর্থের অবনতি এই বিষয়গুলো আছে। এইটা হচ্ছে শব্দের একটা উন্নতির একটা উদাহরণ, যে মধ্যযুগে মন্দির মানে ছিল বাসগৃহ, মানে যে কোনো মানুষের বাসগৃহ। আমরা এখন মন্দির বলতে বুঝি দেবালয়, দেবতাদের অধিষ্ঠানের যে জায়গা সেটা। বলছেন মাধব মানে কৃষ্ণ আমার মন্দিরে চিরদিনের জন্য বিরাজ করছেন, মানে আমার বাড়িতে কৃষ্ণ চিরদিনের জন্য আছেন। আমি তো আগেই বললাম চিরদিন কৃষ্ণ থাকবে না, কেননা মাথুর আছে, কৃষ্ণ মথুরা গেছেন। চিরদিনে মাধব মন্দিরে মোর, পাপ সুধা করো যত দুঃখ দেলো। পাপ সুধা করো, পাপ বলেছে মানে পাপী। কে পাপী? সুধাকর মানে চন্দ্র, চাঁদ। সে বলছে যত দুঃখ দিল, ওই পাপী চাঁদ আমাকে যত দুঃখ দিয়েছে, পিয়ামুখ দর্শনে তত সুখ ভেল। ভেল মানে হইল। পিয়ামুখ দর্শনে, পিয়া মানে এখানে প্রিয়জন, অবশ্যই প্রিয়জন মানে শ্রীকৃষ্ণ। রাধা বলছেন শ্রীকৃষ্ণের মুখ দর্শন করে তত সুখ হয়েছে আমার। পাপিষ্ঠ চাঁদ যত দুঃখ দিয়েছে, তত দুঃখ ভুলে গেছি আমি আমার পিয়ার মুখ দর্শন করে। তারপরে এসো, আচর ভরিয়া যদি মহানিধি পাই, তব হাম পিয়া দূর দেশে না পাঠাই। কি ব্যঞ্জন লক্ষ্য করে দেখো। আচর মানে এখানে আঁচল, আঁচল ভরিয়া মানে একদম অনেক কিছু। আঁচল মানে তো জানোই। আঁচল ভরিয়া যদি মহানিধি পাই, মহানিধি মানে সম্পদ, মহাসম্পদ যদি পাই আমি আঁচল ভরে, মানে অনেক প্রভূত সম্পদের যদি আমি মালিক হয়েও যাই, তবু হাম পিয়া দূর দেশে না পাঠাই, তবু আমি আমার প্রিয় মানুষকে দূর দেশে পাঠাবো না। খুব সিগনিফিকেন্স কথা। তখনকার দিনেও এ বিষয়ে সত্য ছিল, আজকের দিনেও এ বিষয়ে সত্য। তো এখানে বলছেন নায়িকা মানে রাধা যে কেউ যদি আমাকে আঁচল ভরে প্রচুর প্রচুর ধনরাশি দিয়ে দেয়, তার বিনিময়েও আমি কিন্তু আমার প্রিয়জনকে দূর দেশে পাঠাবো না বলছেন রাধা। কিন্তু লক্ষ্য করে দেখো, কৃষ্ণকে ছাড়তে হয়েছে রাধাকেও। রাধা কিন্তু চিরদিন কৃষ্ণকে ধরে রাখতে পারেননি। তাহলে প্রশ্ন হতে পারে, তাহলে এই ভাব সম্মিলন কিসের? কৃষ্ণ তো বাড়িতে রাধার নেই, কিন্তু ওই যে রাধার মনে তার অবস্থান। রাধা মনে মনে ভাবছেন যে কৃষ্ণ আমার মন্দিরে রয়েছেন, এটা ভেবে আনন্দ পাচ্ছেন। আবার কখনো একসঙ্গে থাকার পরেও সে দুঃখ পাচ্ছেন, দুহু করে দুহু কাঁধে বিচ্ছেদ লাগিয়া, এরকমও হচ্ছে। আবার কখনো কখনো নেই কাছে, কিন্তু যেন মনে হচ্ছে কাছে আছে। অনেক গান আছে এই বিষয়ে আমাদের বাংলা সাহিত্যে, আমাদের বাংলা সংস্কৃতির প্রচুর গান আছে। তুমি নেই কিন্তু যেন মনে হচ্ছে তুমি আছো, এরকম করে অনেক গান আছে। মান্নাদের একটা গান, ঠিক লাইনটা মনে পড়ছে না আমার, আছে। সব কিন্তু বৈষ্ণব পদাবলীরই অংশ। এখানে রাধা ভাবছেন কৃষ্ণ আমার বাড়িতে রয়েছেন, তাকে অনেক ধনরত্ন দিলেও আমি তাকে আর দূর দেশে পাঠাবো না। শীতের ওড়নি পিয়া গিরিশির বা, বরিশার ছত্র পিয়া দরিয়ার না। রাধার কাছে কৃষ্ণ কেমন? আমি আরেকটা পদ মনে পড়ে গেল, বলতে গিয়ে বলেছিলাম ওই মুখক তাম্বুল, যে পদটা একটু আগে আমি বলছিলাম, নয়নক অঞ্জন মুখক তাম্বুল, যে আমার কাছে কৃষ্ণ কেমন সেটা বোঝাচ্ছেন রাধা। এখানে কি বলেছেন? শীতের ওড়নি পিয়া গিরিশের বা, পিয়াটা সম্বোধন, পিয়া মানে প্রিয়জন, শুধু সম্বোধনে না, আবার প্রিয়জন। হ্যাঁ, এখানে বলছেন দেখো শীতকালের ওড়না, ওড়নি বলতে এখানে ওড়না, মানে প্রচণ্ড শীতে
শৈত্য প্রবাহ থেকে বাঁচার জন্যে যে বস্ত্রখণ্ড আমার লাগবে, ঠিক শীতকালের দিনে ওই বস্ত্রখণ্ডটা আমার কাছে যতটা প্রিয়, কৃষ্ণ আমার কাছে ততটা প্রিয়। শীতের ওড়নি পিয়া গিরিশের বা, হ্যাঁ, গিরিশের বা মানে গিরিশ বলতে এখানে গ্রীষ্মকাল, গ্রীষ্মকালের বা মানে বাতাস, মানে যখন আমার শীত করে তখন আমার একটা গরম বস্ত্র লাগে, সেরকম কৃষ্ণ আমার কাছে। আবার যখন প্রচণ্ড গ্রীষ্মে বাতাস লাগে আমার গায়ে, আমার কাছে কৃষ্ণ সেই গ্রীষ্মের বাতাসের মতো। শীতকালের ওড়না, গ্রীষ্মকালের বাতাস। খুব সুন্দর লাইন এই দুটো, বিভিন্ন জায়গাতে অনেকে কোট করেন এই লাইনগুলো, খুব মনে রাখবে, পরে আরও অনেক জায়গায় দেখবে এই লাইনগুলো কেউ না কেউ কোথাও লিখেছেন। তারপরে এবারে ভণিতায় চলে আসছেন। ভনয়ে বিদ্যাপতি শুনো বড় নারী, সুজনক দুঃখ দিবস দুই চারি। বারবার পড়াতে গিয়ে আমি এটাও বলে দিয়েছি যে মধ্যযুগের কবিরা যে কোনো পদের শেষে বা কোনো একটা কাব্য রচিত হচ্ছে তার একটা অধ্যায়ের শেষে নিজের নাম বা পরিচয় দিয়ে দিতেন। ওই যে নাম পরিচয় সংবলিত অংশ, তাকে আমরা কি বলেছি? ভণিতা। এখানেও ভণিতা করছেন। ভনয়ে বিদ্যাপতি মানে এখানে বলেই দিচ্ছেন যে আমি ভণিতা করছি। শুনো বড় নারী, শুনতে বলছেন। সুজনক দুঃখ দিবস দুই চারি। সুজন, সুজন মানে প্রিয়জন, সু মানে তো ভালো, জন মানে মানুষ। ভালো জনের দুঃখ দিবস দুই চারি মানে 2-4 দিন, দিবস মানে 2, মানে প্রিয় মানুষের কাছ থেকে যদি দুঃখও পাই সেটা 2-4 দিনের জন্যই, সে দুঃখ স্থায়ী হয় না। প্রিয়জনের দুঃখ 2-4 দিনের। প্রিয়জনের সঙ্গে দেখবে না আমাদের অনেক বাড়িতে বা অন্য কোনো জায়গাতে আমাদের যে প্রিয় মানুষের সঙ্গে যখন আমাদের কলহ হয়, বিবাদ হয়, এই বিবাদগুলো কি দীর্ঘস্থায়ী হয়ে যায়? না, 2-1 দিন কথাবার্তা বলা বন্ধ হয়ে যায়, তারপরে আবার ঠিক হয়ে যায়। সেটাই বলছে সুখজনক দুঃখ দিবস দুই চারি, মানে প্রিয় মানুষের দুঃখ 2-4 দিন, তার বেশি স্থায়ী হয় না। এটি কে বলছেন? বিদ্যাপতি বলছেন। কাকে বলছেন? কল্পনাতে উনি যেন রাধাকে বলছেন। এতটা কাব্য উনি নিজে লিখে এলেন, তারপরে স্বয়ং কবিসত্তা আলাদা হয়ে গেল, তিনি যেন রাধাকে উদ্দেশ্য করে বলছেন। ঠিক এই স্টাইলটা মধ্যযুগের বহু কবির ছিল। তাই ভণিতার মধ্যেও কিন্তু আরও অনেক স্টাইল আছে, এগুলো অনেক উচ্চতর পাঠ্যক্রমের বিষয়। ভণিতার আরও ক্লাসিফিকেশান আছে। এই যে পদটা পড়লাম এরও আরও অনেক মিনিং আছে, কিন্তু যে মিনিংটা ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের জন্যে দরকার হবে, ঠিক সেইটুকু অংশই আমি বললাম। আশা করি কবিতা এবং কবিতার ধারে পাশে যত কিছু বিষয় আছে মোটামুটি ক্লিয়ার হলো। যদি কোথাও অসুবিধে হয়ে থাকে তাহলে লিখে জানাও, সেটা পরবর্তী ক্ষেত্রে আবার সলভ হয়ে যাবে। আর এর যে এসএকিউ নোটস, সে নোটসগুলো আমি প্রোভাইড করে দেবো পরে। তাহলে আজকের ক্লাস হলো ভাব সম্মিলন। বাড়িতে সবাই পড়ো, পড়ে আবার ফিডব্যাকটা আমাকে দেবে। আজকের ক্লাসটা তাহলে এখানেই শেষ করছি।